দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7 with the sole reason of population stabilization. Population বৃদ্ধি হচ্ছিল এবং you will be happy the southern Indian states রাজ্যগুলো এই পপুলেশন কন্ট্রোলের দিকে মন দিয়ে তারা পপুলেশনে চেক করতে লাগলো। এখন যে জিনিসটা এখানে ওনারা আনতে চাইছেন, এতদিন কি হতো এই আর্টিকেল 81, 82, এখন কি করছে, এখন এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সবটা পার্লামেন্ট সবকিছু ডিটারমিনেশন করবে, ডিলিমিটেশন কখন হবে, কখন সেন্সাস দিয়ে কাজ হবে, কোন সেন্সাসটা দিয়ে কাজ করতে হবে পার্লামেন্ট ঠিক করবে, কোন কখন ডিলিমিটেশন হবে পার্লামেন্ট ঠিক করবে। তাহলে আর্টিকেল 81 and 82 এটা রিপিল না করে এইভাবে রেখে আপনি এই জিনিসটা করতে চাইছেন মন গড়া আপনার সুবিধা মতো। তাই আমি বলেছি শালীর আঁচলে মুখ রেখে রাজনৈতিক শিকার করার লক্ষ্যে এই জিনিসটা ডিলিমিটেশন একটা এখানে আনা হয়েছে। উদ্দেশ্যটা কি? ইতিমধ্যে আমরা দেখেছি স্যার, আমি দুর্ভাগ্য সৌভাগ্য হোক আমি আসামে গেছিলাম প্রচারের জন্য, এই ফার্স্ট টাইম আফটার ডিলিমিটেশন রেজাল্টটা বেরোবে স্যার। ডিলিমিটেশন হয় মোজাকে ব্রেক করা যাবে না, তারপরে ন্যাচারাল বাউন্ডারিজ, পাহাড়, নল, নদী, এই সমস্ত মাধ্যমে তো ডিলিমিটেশন হয়। And when the last delimitation took place, I was an associate member from my party to this delimitation commission. এটা সম্পর্কে আমার কিছুটা কনসেপশন রয়েছে স্যার। আসামে গিয়ে দেখলাম স্যার কোন রকম বেরিয়ান নেই, কোন রকম আইন যে মানা হয়নি, শুধু রাজনৈতিক সুবিধা লোটার জন্য, মানে যেখানে যা পপুলেশন গেট দিয়ে কন্টিনিউটি নেই, তার কন্টিনিউটি নেই এলাকা, কোন ওই নদীর ওই পারে আরেকটা টুকরো, মানে ওখানে বেশি ভোট এটাকে এখানে মধ্যে মার্চ করে দিলে আমার এই অ্যাসেম্বলি কনস্টিটিউশন সেফ হয়ে যাচ্ছে। এরকম করে করে এখানে হয়েছে, সেম হয়েছে জম্মু এন্ড কাশ্মীরে। এই দুটো স্টেট উই হ্যাভ সিন দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট কতটা শুধু পলিটিক্যালি মোটিভেটেড এই কাজগুলো করতে, সংবিধানকে তার ধাজিয়া উড়াকে এই জিনিসগুলো করতে আমরা দেখেছি। বলছি আমি সেটা বলবো না কেন, আই নো এভরিথিং। তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা অত্যন্ত চিন্তার ব্যাপার যে মহিলা আরক্ষণের কথা বলে আমার অন্য কিছু স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নিয়ে মহিলাদেরকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা অভিপ্রায় মাত্র, আর কিছুই না। আচ্ছা, এখানে যখন এই কথাগুলো বলা হলো সাদার্ন স্টেটস কত নুকসান, ভালো নুকসান হোগা, বিলটা আপনারা দেখেছেন, আপনি স্পিকার, আপনি তো দেখবেনই। আমার ত্রিপুরার সিট বাড়ছেনি, লোকসভা 0, একটা সিটও বাড়েনি। You can take it. 2011 সেন্সাসে একটা সিটও বাড়ে না। ওয়েট, এইবার রাইট, এবার অমিত শাহজি যখন বিরোধীরা চেপে ধরলো যে সাদার্ন स्टेट, छोटा स्टेट, नॉर्थ ईस्टर्न स्टेट्स बहुत नुकसान हो गए इन लोगों का, तो অমিত শাহ কি একটা তথ্য বের করে নিয়ে আনলো, nowhere it is encrypted, লিখিত নয়, বিলের মধ্যে কোথাও নেই। তখন উনি বললেন 50% करके हम सभी जगह पे बढ़ाएंगे। मान लो कि उत्तर प्रदेश में 80 है, उसका 50% मतलब 40, 80 + 40 120, এরকম করে করে প্রত্যেকটি স্টেটে বাড়াবেন উনি বললেন। যখন বিরোধীরা বললো ভাই সাহেব इस पे कहा कौन सा ये जो आपने बिल लाया है कहां पे लिखा है, बताइए तो। हाउ कैन वी ट्रस्ट যে বিলের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ থাকবে না,
সিম্পলি এস পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে উনার বক্তব্যের প্রেক্ষিতে এটাকে সমর্থন করবো আমরা? আরে বলেন কি, বলেন কি? এই যে এনেছেন, এই জিনিসটা যে এনেছেন, তাহলে তো যত 2011 সেন্সাস আপনারা বলছেন এখানে 2011 সেন্সাস, আজকে যেটা আনলেন 2011 সেন্সাস, 2011 সেন্সাসের তালিকায় তো আমরা দেখলাম, আমি আপনি এখানে বিলে নিয়েছেন তো, আই এম কনসার্ন ফর মাই স্টেট, আই এম কনসার্ন যে আমার সিট, আমার পপুলেশন বেড়েছে, আমার একটা এসটিসি। যেহেতু আমাদের খুব সুন্দর একটা অপরচুনিটি পেয়েছেন আমরা আলোচনা করার জন্য, আরেকটা বিষয় আমি এড করার জন্য আমি চেষ্টা করব, যেহেতু আমাদের 2009-এর একটা বিল বিষয় রয়েছে। 2009-এ আমাদের রাজ্যে প্রথম নতুন সরকার গঠন হবার সঙ্গে সঙ্গে বিজেপি এবং আইপিএফটি নতুন সরকার আমরা এই রাজ্যে প্রতিষ্ঠা হবার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিংয়ে সেই বিলটা আমরা রেজুলেশন পাস করেছি, যে আমাদের 2019-এ যে রেজুলেশন, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ম্যাটারটা 125তম আইন সংশোধন করে আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ সেটাকে আপগ্রেডেশন করার জন্য আমাদের রাজ্যের বিজেপি এবং আইপিএফটি সেই রেজুলেশনটাকে আমরা পূর্ণ সমর্থন জানিয়ে দেশের প্রধানমন্ত্রীজি এবং ভারত সরকার এবং এনডিএ সরকারের যে বিল, যে 125তম আইন সংশোধন করে যে স্বশাসিত জেলা পরিষদ সেটাকে আপগ্রেডেশন করার জন্য এবং সেটাকে টিটিসি গঠন করার জন্য, তাই সেই বিলের সম্বন্ধেও আমাদের রাজ্যে, এটা অন্য একটা ইস্যু, এই ইস্যুটি রাখেন, এই মোশনের উপরে রাখুন। ঠিক আছে, তো যাই হোক, সেটাকেও আমরা যাতে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে সেটা যাতে আবেদন জানানো হয়, তাই সেটাই। ধন্যবাদ। মহিলাদেরকে এম্পাওয়ার করা, মহিলাদেরকে সশক্তিকরণ করা, এটা আমাদের রাজ্য সরকার 2022 ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট ওমেন যেটা চালু করেছে, তারপর থেকে আমরা মহিলা সশক্তিকরণ দেখছি, আমাদের মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে। সরকারি চাকরিতে 33% নারী সংরক্ষণ কার্যকর করা হয়েছে। মহিলাদের জন্য স্বল্প সুদে শিক্ষা ঋণ প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। সরকারি শপিং কমপ্লেক্স বা অন্যান্য সরকারি স্টলে 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। স্বাস্থ্য পুষ্টির ক্ষেত্রে 13টি আমরা ওমেন হেলথ ওয়েলনেস সেন্টার স্থাপন করা হয়েছে মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে গর্ভবতী আমাদের মাদেরকে 2000 টাকা করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2025-26 সালে আমরা 9080 জন গর্ভবতী মহিলাকে এই সাহায্য করেছি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে 2025-26 সালে প্রায় 17,747 জন গর্ভবতী মহিলাকে প্রায় 5000 টাকা করে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। আইসিডিএস এর কর্মসূচির মাধ্যমে 2025-26 সালে প্রায় 13,912 জন গর্ভবতী মাকে এবং 1,41,46 জন প্রসূতি মাকে এই পরিষেবা দেওয়া হয়েছে। নারী সুরক্ষা ও নারী নিরাপত্তার জন্য রাজ্যে 8টি জেলায় মোট 9টি মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে। সকল জেলায় 10টি সখী নিবাস ওয়ান স্টপ সেন্টার কার্যকর রয়েছে, যেখানে অসহায় মহিলাদের জন্য সব রকম সাহায্য করা হয়। পশ আইনের অধীনে প্রতিটি দপ্তরে ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে কর্মক্ষেত্রে মহিলারা যৌন হয়রানি বা অভিযোগের নিষ্পত্তি করা হয়। সি বক্স অনলাইনে অভিযোগের ব্যবস্থা চালু রয়েছে, যার মধ্যে কর্মরত মহিলা যৌন হয়রানি বা বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। 181 ওমেন হেল্পলাইনের মাধ্যমে 24 ঘন্টা জরুরি সহায়তা প্রদান করা হয়। রাজ্যে বর্তমানে 3টি শক্তি সদন চালু রয়েছে, যেখানে বিপদগ্রস্ত অসহায় মহিলাদের নিরাপদ আশ্রয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। শীঘ্রই আরো 2টি এই ধরনের চালু হবে সখী সদন আমাদের, যেখানে খোয়াই এবং গোমতী চালায়। রাজ্যে বর্তমানে 3টি সখী নিবাস চালু রয়েছে, যেখানে কর্মজীবী ও সহায়তা প্রয়োজন মহিলাদের জন্য নিরাপদ আবাসন প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হচ্ছে এবং খুব শীঘ্রই আরো 7খানা সখী নিবাস চালু হবে। পরিকাঠামো উন্নয়নে 114 কোটি টাকা ব্যয়ে 10টি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হচ্ছে, বর্তমানে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এই উদ্যোগ মহিলাদের ক্রমবর্ধমান শ্রমশক্তি বৃদ্ধি অংশগ্রহণের একটি সুস্পষ্ট ইতিবাচক প্রতিফলন। মাননীয় অধ্যক্ষ স্যার, সামাজিক সুরক্ষায় রাজ্যে আর্থিকভাবে দুর্বল পরিবারে কিশোর, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রবীণ ও অসহায় মহিলাদের সহায়তা বর্তমানে 8টি সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর রয়েছে।
এই প্রকল্পগুলোর আওতায় রাজ্যে মোট প্রায় 1,73,531 জন কিশোরী এবং অসহায় মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন। পণ প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্য অন্তর্দয় পরিবারে কন্যা সন্তানের বিবাহে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা প্রকল্পের মাধ্যমে প্রায় 50,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। পাশাপাশি অন্তর্দয় পরিবারে কন্যা শিশু জন্মের পর তার শিশু ও শিক্ষার ভবিষ্যৎ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে এককালীন 50,000 টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের রাজ্যে। অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের রাজ্যে 55,000-এরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। তা আপনারা সকলেই জানেন। 5 লক্ষেরও বেশি মহিলা তাতে ইনভলভ রয়েছে, যারা প্রায় 1,08,000-এরও বেশি মহিলা যারা রয়েছেন, যারা লাখপতি দিদি, যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন। পাশাপাশি রাজ্যের 600-এরও বেশি মহিলা বিজনেস কম্পাউন্ড সখী ব্যাংক সাথী হিসাবে বিভিন্ন শাখায় কাজ করছেন, প্রমাণ করে যে আমাদের রাজ্যে নারীরাও ডিজিটাল অর্থনীতিতে সমানভাবে সক্ষম। সরকারি স্টল, শপিং মল কমপ্লেক্স মহিলাদের জন্য ন্যূনতম 50% আসন সংরক্ষণ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এর ফলে মহিলারাও স্বনির্ভর হয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন আমাদের রাজ্যে। রাজ্যে এছাড়াও সরকারের বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মোট বরাদ্দ অন্তত 50% মহিলা উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। নারী স্টার্টআপগুলোতে উৎসাহিত করতে জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। মাননীয় অধ্যক্ষ স্যার, মহিলা অংশগ্রহণ বাড়ানোর জন্য, মহিলারা যেন ক্রীড়াতেও অংশগ্রহণ করে, তার জন্য এবছরই আমাদের রাজ্য সহ গোটা দেশে অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ শুরু হয়েছে, যাতে প্রায় সেখানে আমরা যদি দেখি প্রায় 1 লক্ষেরও 34টা ক্রীড়া বিভাগে প্রায় 2,600-টিরও বেশি লিগ আয়োজন করা হয়েছে। 550-টিরও বেশি জেলায়, 700-টিরও বেশি শহরে প্রায় 1,38,000-এর বেশি মেয়েরা সেখানে অংশগ্রহণ করেছে। 2025-26 অর্থ বছরে ক্রীড়া মন্ত্রকের জন্য প্রায় 3,794 কোটি টাকা রেকর্ড বরাদ্দ করা হয়েছে। আর এর মধ্যে বড় অংশ খেলো ইন্ডিয়া স্পোর্টস ফর ওমেন, অর্থাৎ মহিলাদের ক্রীড়া প্রশিক্ষণ বা ক্রীড়া ক্ষেত্রে সেটা নিবেশ করা হয়েছে। আমরা যদি দেখি আজকের ভারতে আমরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট আর পরিকাঠামো নয়, পিভি সিন্ধু থেকে মীরাবাই চানু, এই নামগুলো শুধু ক্রীড়াবিদ নয়, তারা নতুন প্রজন্মের প্রেরণা। আজ গোটা দেশে, গোটা পৃথিবীতে তাদেরকে দেখছে বা তাদের যে কৃতিত্ব সেটা স্মরণ করছে। রাজনৈতিক ক্ষমতায়নের রাজনৈতিক ভাষণটা সময় নষ্ট করে এটা এর জন্যই তো মহিলা বিলটা আনা হচ্ছে। মহিলারা সবগুলো ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট, এরা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তার জন্য আরো চাই রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে মহিলারা উন্নয়ন করছে। এর জন্য আমরা মহিলা বিলটাও জরুরি, যে রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে হবে তাদের। মহিলা সশক্তকরণের জন্য যা যা করা হচ্ছে এটা বিস্তারিত দিচ্ছেন মহিলা মন্ত্রী। কেন মহিলারা এস্টাবলিশ বিভিন্ন মিনিস্টার কিছু তো বলবেই। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে মহিলা রাজনীতিতেও প্রতিনিধিত্ব চাই। মহিলারা সব ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে, চাকরিতে, সব জায়গাতে মহিলারা এস্টাবলিশ হচ্ছে। রাজনীতিতে কেন আসতে পারবে না? রাজনীতিতে কেন সুযোগ দেওয়া হবে না? এই প্রসঙ্গে কথাটা আসছে। সব ক্ষেত্রে যেহেতু মহিলারা উন্নত হচ্ছেন, তাহলে রাজনীতিতে কেন আসবেন না? রাজনীতিতেও প্রতিনিধিত্ব দেওয়া চাই, এর জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আর দীপা কর্মকার মতো যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে আমাদের রাজ্যে মহিলা রয়েছেন, আজকে যদি আমাদের রাজ্যে 33% আরক্ষণ হয়, সেখানে তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আসবে। এই ধরনের যারা প্রতিভাবান মহিলারা থাকবে তারা সুযোগ পাবে, এর জন্য কথাটা আসছে। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য, রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে ত্রিপুরাও একভাবে এগিয়ে। সংবিধানের 73তম সংশোধনী যেখানে ন্যূনতম 33% নারী সংরক্ষণের কথা বলা হয়েছে, সেখানে ত্রিপুরা পঞ্চায়েতি ব্যবস্থা 3 স্তরে 50% নারী সংরক্ষণ কার্যকর করেছে। আজ বহু মহিলা প্রধান, উপপ্রধান, জেলা সভাপতি হিসাবে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। এটি প্রমাণ করে নারীদের সুযোগ দিলে তারা শুধু অংশগ্রহণই করেন না, নেতৃত্ব সফল হন। মাননীয় অধ্যক্ষ স্যার, আজ সময় এসেছে সেই সফল অভিজ্ঞতাকে জাতীয় স্তরে প্রসারিত করা। লোকসভা ও রাজ্যের বিধানসভায় নারীদের জন্য 1/3 সংরক্ষণ কার্যকর হলে নীতি নির্ধারণে নারীদের দৃষ্টিভঙ্গি প্রতিফলন হবে, গণতন্ত্র আরো অন্তর্ভুক্তিমূলক হবে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হবে।
আজ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই বিল শুধু একটি আইন নয়, এটি ভারতের গণতন্ত্রকে আরো ন্যায়ভিত্তিক ও সমতামূলক করার এক যুগান্তকারী সুযোগ। আমি এই পবিত্র বিধান অনারেবল স্পিকার স্যার, আমাদের অনারেবল চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহারায় যে নোটিশ অফ মোশন আজ পবিত্র বিধানসভা এনেছেন, এই প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। অনেক আলোচনা হয়েছে এই ব্যাপারে, আমি বিশেষত আর আইনি প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলবো, সতী সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ। এখানে মাতৃশক্তি দুর্গা দেবীর পূজা হয়, কালী, লক্ষ্মী, সরস্বতী দেবী রূপে সর্বদা পূজিত হন। স্বাধীনতা যুদ্ধে ঝাঁসি রানী মহারানী লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদ্দেদার, মেতঙ্গিনী হাজরা এরা ভারতবর্ষের আত্মার সাথে জড়িয়ে রয়েছেন। ভারতের প্রথম মহাকাশচারী কল্পনা চাওলা, এই ইতিহাস রয়েছে আমাদের। ভারতের প্রথম ট্রেন চালক সুরেখা যাদব মহিলা। ভারতের প্রথম মহিলা অলিম্পিক জয়ী কর্ণাম মল্লেশ্বরী মহিলা। এইভাবে আমাদের ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়? যে মহিলারা পুরুষদের সাথে সমানভাবে যোগদান করছেন এবং প্রথম স্থান অধিকার করছেন। এরা এই সর্বক্ষেত্রে যোগদান আজও অব্যাহত রয়েছে। এই যোগদান মহিলাদের কনস্টিটিউশনাল রাইট। কনস্টিটিউশনাল রাইটসের মধ্যে এটা পড়ে। একে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সংবিধানের 131তম সংশোধনের মাধ্যমে লোকসভাতে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল এনেছিলেন। কেন সেই সংশোধনের প্রয়োজন হলো? কারণ 2023-এ যে বিলটা পাস হয়েছিল সেখানে ছিল যে আগামী সেন্সাস দেখে ওইটার পর্যালোচনা করে এই বিলটা কার্যকর হবে। কিন্তু বিভিন্ন কারণে সেন্সাস দেরি হয়েছে। 2026 সালে সেন্সাস শুরু হয়েছে, এখন 8-10 বছর আরো লাগবে সেন্সাস কমপ্লিট হতে। তাহলে দেরি হয়ে যাবে। তাহলে কিভাবে কার্যকর হবে সেটা? বিরোধী দল থেকে আমাদের সবাই বলছেন এখন কার্যকর করুন, এখন কার্যকর করুন। কি করে হবে সেটা? এর জন্যই সংশোধন আনা হয়েছিল যে 2011 সালের সেন্সাস থেকে এটা শুরু করা হোক। তাহলে আপনারা বলছেন এখন চালু হোক, তাহলে অ্যামেন্ডমেন্ট মানছেন না কেন? কি বলবেন কিছু? 2011 সালের থেকে শুরু করার জন্য তো অ্যামেন্ডমেন্টটা এসেছে। আপনারা বলছেন এখন চালু হবে। অ্যামেন্ডমেন্ট ছাড়া কি করে চালু হবে সেটা? হয়, কারণ বিলেই বলা আছে নেক্সট সেন্সাস থেকে সেটা শুরু হবে, সেন্সাসের পরেই সেটা চালু হবে। কি করে সেটা হবে? এর জন্যই সংশোধনীটা ছিল। এবং এই কারণেই আপনারা বিরোধিতা করায়, বিরোধী কংগ্রেস, সিপিএম থেকে বিরোধী যারা ছিলেন সবাই বিরোধিতা করেছেন। 2/3 হয়নি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 প্রয়োজন, সেই জন্য বিলটা বাতিল হয়ে গেছে। একটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আবার আপনারা বলছেন আজকেই চালু করুন, অথচ কেন অ্যামেন্ডমেন্ট আনা হলো সেদিকে আপনারা যাচ্ছেনই না। আবার বলছেন 33 না 50% করুন। 33-তেই এগোচ্ছেন না, আবার 50%-এর কথা বলছেন। আমাদের বিধায়ক তো বলেছেন উনি 100% একটা পঞ্চায়েতে করিয়ে দেখেছেন মহিলা। আমাদের রঞ্জিত দাস বলেছেন 100% করে দেখেছেন। এই যে জিনিসগুলি যেগুলি আছে Live 20.7 আপনারা চান না AGT Live যে 24/7 মহিলাদের 1/3 রিজার্ভেশন লোকসভাতে এবং আমাদের বিধানসভাগুলিতে চালু হোক, সেটা আপনারা চান না। এর জন্য তো আপনারা মহিলা শূন্য। আপনারা মুখে শুধু বলেন, কিন্তু আপনারা তো মহিলা শূন্য হয়ে বসে আছেন এখানেই। আপনি বলছিলেন যে 50% আমরা চালু করেছি, আমাদের সময়ে কোথায়? এর চেহারা কোথায় এখন? এটা ঠিক নয়। আপনারা সবসময় রাজনীতির ঊর্ধ্বে এসে পবিত্র বিধানসভাতে এগুলি সম্বন্ধে আলোচনা করবেন এবং মনে প্রাণে
মহিলাদের জন্য আপনারা চেষ্টা করবেন, এই কারণেই বলবেন যে 33% রিজার্ভেশন প্রয়োজন, কিভাবে তাড়াতাড়ি করা যায়, অ্যামেন্ডমেন্টটা হওয়া প্রয়োজন ছিল। না বলে বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। তাই আমি অনেক সময় ভাবি আমাদের বিরোধী দলের মানসিকতার কথা। আপনারা মুখে এক কথা বলবেন, মনে থাকবে অন্যরকম ভাবধারা, এটা কিন্তু হয় না। এখন বলুন তো, এই যে আলোচনা হলো, আপনাদের যে মহিলা সংগঠন রয়েছে, নারী সমিতি কাছে আপনারা কি জবাব দেবেন? মহিলাদের প্রশ্নের উত্তরে আপনারা কি বলবেন? বলার কিছু আছে আপনাদের? আমার তো মনে হয় কিছুই বলার নাই আপনাদের। আপনারা ভাওতাবাজি দেবেন, এক পৃষ্ঠার উপরে ওই পৃষ্ঠাতে মিথ্যা কথা বলবেন, বলে বলে বুঝ দেবেন সবাইকে। এটা কিন্তু হয় না, এটা পবিত্র বিধানসভাতে এইসব চলে না। এবং সমাজেও বিধানসভাতে যা আমরা বলি, সমাজেও তার প্রতিক্রিয়া, তার বিক্রিয়া হতে হবে, এটাই আমরা চাই। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। মৃতপ্রায় হয়ে থাকার চেয়ে নবীন যারা এসেছে তাদের কাছ থেকে অনেক শিখু, অনেক কিছু বুঝার এবং আলোচনা করার, ডিসকাশনের বিষয় রয়েছে। তাই আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের অনারেবল গভ চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়াকে, আজকে পবিত্র বিধানসভায় মহিলাদের 1/3 সিট রিজার্ভেশন এই বিষয়টি উত্থাপন করার জন্য। এবং আমি এই হাউসকে অনুরোধ করব সবাইকে এই প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার সবাইকে। ধন্যবাদ অনারেবল মেম্বার বিনয় বাবুজি। এখন এই মোশনটির উপর আলোচনা করবেন অনারেবল মেম্বার সুধীর রায় বর্মনজি। কিন্তু বাস্তবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি নিয়ে গত 16 ও 17 এপ্রিল লোকসভায় আলোচনা হয়, কিন্তু দেখা যায় যে আমাদের পার্লামেন্টে কংগ্রেস সহ অন্যান্য তা সেই বিলের বিরোধিতা করেন। 2023 সাল নারী শক্তি বন্ধন অধিনিয়ম আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 27 বছর ধরে ঝুলে থাকা নারী সংরক্ষণ যে বিলটি অবশ্যই আইনে পরিণত হয়। 28 সেপ্টেম্বর 2023 এই বিলটিতে ভারতের মহামহিম রাষ্ট্রপতি সম্মানীয় দ্রৌপদী মুর্মুজি সাথে সম্মতি প্রদান করেন। এই বিলটি এর ফলে পরিচিতি লাভ হয়। সংবিধানের 106তম সংশোধনী আইন 2023 এই আইনটি যখন রাষ্ট্রপতির সম্মতি প্রদান করেন, তা সময়োপযোগী কার্যকর হতে গেলে যে কিছু নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে সেটা দরকার। সেটা কার্যকর করতে হলে বিশেষ করে যে জনগণনা এবং সীমানা পুনর্বিন্যাস করার প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2011 সালে জনগণনা হয়েছিল, সেটা 2021 সালে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা সবাই অবগত রয়েছি যে 2021 সাল সেটা ছিল আমাদের জন্য একটি বিশেষ সাল। করোনার সময় আমরা সারা দেশবাসী সে করোনার থেকে কিভাবে আমরা রক্ষা পাব তার জন্য দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই প্রচেষ্টা চালিয়ে দিলেন
এবং সেই কারণে সেই সময় 2021 সালে সেটা সম্ভব হচ্ছিল না। তো এই বিলটি কার্যকর করতে হলে বর্তমানে 2024 সনে যে জনগণনা কাজ শুরু হয়েছে সেটা সময় সাপেক্ষ। 2029কে যদি আমরা ধরে নিই তাহলে এই বিলটি কার্যকর করতে হলে 2034 সাল প্রয়োজন হবে। তা আমরা যদি লক্ষ্য করি যে 2011 সালে যে জনগণনা হয়েছিল এবং সীমানা পুনর্বিন্যাস হয়েছিল তার উপর যদি নির্ভর করে এই বিলটিকে কার্যকর করা যায় তাহলে আজকে যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি নিয়ে যে আলোচনা হয়েছে এবং পার্লামেন্টে যে আলোচনা হয়েছিল সেটা বিলে পরিণত হতে হলে অনেক সহজ হয়ে যাবে। আমরা নারীরা চাই যে 2021 সালে জনগণনার মাধ্যমে সেই আইন কার্যকর করা হোক। আমরা যদি লক্ষ্য করি যে আজ যখন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য ঐতিহাসিক সংরক্ষণ বিল নিয়ে এসেছেন, তখন এটি শুধুমাত্র একটি আইন নয়, এটি নারীর ক্ষমতায়নের এক নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা। আজকে যদি আমরা লক্ষ্য করি যে আজকের দিনে কেন্দ্রে ও রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার থাকায় নারীরা সম্মান পাচ্ছে। দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য বিভিন্ন যোজনা চালু করেছেন এবং মহিলাদের স্বাস্থ্য থেকে শিক্ষা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি বলি যে যে যোজনাগুলো চালু করেছেন সেটা হয়তো বললে অনেকটা সময় লেগে যাবে। আমি যদি 2-4টা বলি যে মাতৃবন্দনা যোজনা, একজন মা জন্য কি করেছেন এবং সন্তানের জন্য কি করেছেন সেটা মাতৃবন্দনা যোজনার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি। উজ্জ্বলা যোজনা, একজন মাকে কিভাবে সুস্থ রাখা যায় তার জন্য আদরণীয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উনি চালু করেছেন। বেটি বাঁচাও বেটি পড়াও এর মাধ্যমে এই দেশের মহিলাদেরকে কিভাবে আরো পড়াশোনার মাধ্যমে উন্নতির শিখরে নিয়ে পৌঁছে যাওয়া যায় তার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করেছেন। আজকে যে আবাস যোজনা যদি বলি, আজকে আমরা লক্ষ্য করি বেশিরভাগ আবাস যোজনা যাওয়া হয়েছে সেটা আমাদের মহিলাদের নামেই হয়েছে। সেই মহিলা স্বসহায়ক দলের মাধ্যমে আজকে যে আত্মনির্ভরে ভারতের স্বপ্ন দেখা হয় সেই স্বপ্ন আমরা দেখতে পারি। আজকে এসএসজি যে গ্রুপ স্বসহায়ক দল তাদের মাধ্যমে আজকে আত্মনির্ভর ভারত তৈরি হতে চলেছে। আমরা দেখি আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারের সময় যে ভারতীয় জনতা পার্টির সরকার এই সময় যদি লক্ষ্য করে যে মহিলা জাতির সম্মান, আজকে যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি রয়েছেন আদরণীয় দ্রৌপদী মুর্মুজি একজন এসটি মহিলা, উনি আজকে আমাদের ভারতবর্ষে যে 3 তালাক যে অভিশাপ রয়েছিল তাদের উপরে, সেই 3 তালাক অভিশাপ থেকে যদি মুক্তি দিয়ে থাকেন সেটা আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদেরকে মুক্তি দিয়েছেন 3 তালাক প্রথা থেকে। আজকে আমাদের দেশে আমরা যদি বলি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেইগুলা শোভা পায় না, কারণ এই দেশে যখন 8 জন রয়েছি, আজকে জেলা পরিষদে আমাদের জেলা সভাপতিগণ রয়েছেন মহিলা, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনগণ রয়েছেন মহিলা, পঞ্চায়েতের ক্ষেত্রে যদি বলি আজকে আমার বিধানসভা যে নিজ সেবা কেন্দ্র সুরমা বিধানসভা, সেই বিধানসভায় একটি পঞ্চায়েত রয়েছে 13 জন মহিলা জনপ্রতিনিধিদের নিয়ে। এই 13 জন জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, সদস্যরা যারা রয়েছেন সবাই মহিলা। 13 জন জনপ্রতিনিধি নিয়ে একটা মহিলা পরিচালিত পঞ্চায়েত পরিচালনা করেন, সেটা আমার নিজ সেবা কেন্দ্র সুরমা বিধানসভায়। তো সেই রকম উদাহরণ যদি বলি রাজ্যের মধ্যে আরো অনেক রয়েছেন। আমার পূর্ববর্তী এক সম্মানের সদস্য বলেছিলেন যে ওনার জায়গাতেও মহিলা পরিচালিত অনেক শাসন ব্যবস্থা রয়েছে
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ করা হয়েছে, যদি বলি সেটা অনেক ক্ষেত্রে আজকে মহিলাকে সুযোগ পেয়ে যাচ্ছে। আজকে যদি মহিলাদের ক্ষেত্রে যদি বলি যে অন্তোদয় পরিবারে কন্যা সন্তান বিবাহের জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কন্যা সন্তান বিবাহ যোজনা চালু করেছেন এবং সেই কন্যা সন্তান বিবাহের সময় 50,000 টাকা মাননীয় মহকুমা শাসকের মাধ্যমে সেটা দেওয়া হয়ে থাকে অন্তোদয় পরিবারের হাতে। অন্তোদয় পরিবারে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেওয়া হয় সেই জায়গাতেও 50,000 টাকা সেই অন্তোদয় পরিবারের কর্তায় সেই ফিক্সড করে দেওয়া হয়। সেটাই হলো আমাদের রাজ্যের মহিলাদের প্রতি আমাদের রাজ্য সরকার যে পাশে রয়েছেন সেইটা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা বছরের পর বছর নারী উন্নয়নের কথা বলে এসেছে সেই কংগ্রেস আজ এই বিলের বিরোধিতা করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই বিরোধিতা শুধু একটি বিলের বিরোধিতা নয়, এটি দেশের নারীদের স্বপ্ন ও অধিকারের বিরোধিতা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেশের প্রায় 50% জনগোষ্ঠী নারী, তাদের কণ্ঠস্বর যদি সিদ্ধান্ত গ্রহণের টেবিলে না পৌঁছায় তাহলে আমাদের গণতন্ত্র কখনো পূর্ণতা লাভ করবে না। এই বিল সেই অসম্পূর্ণতাকে পূরণ করা একটি ঐতিহাসিক সুযোগ। আজ প্রয়োজন রাজনৈতিক স্বার্থের উঠে ভাবা। নারী ক্ষমতায়ন কোনো দলের বিষয় নয়, এটি দেশের সম্মান, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই পবিত্র সদন থেকে সকল বিরোধী দলকে আহ্বান জানাই, আপনারা রাজনৈতিক মতভেদ ভুলে এই ঐতিহাসিক উদ্যোগকে সমর্থন করুন। রাজনীতি করার সময় অনেকটা রয়েছে, কিন্তু মহিলাদের এগিয়ে যাওয়ার পিছনে আপনারা কখনো বাধা হয়ে দাঁড়াবেন না। কারণ আপনার গড়ে যিনি আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে উনি একজন মা। তার জন্যই বলবো যে এতে আপনারা বাধা হয়ে দাঁড়িয়েবেন না। আসুন আমরা সবাই মিলে এমন একটি ভারত গড়ে তুলি যেখানে নারীরা সমান অধিকার ও মর্যাদা নিয়ে এগিয়ে যেতে পারে। তাই আমি বলবো সবাইকে যে আজকের যে আমাদের যে বিষয়টুকু নারী শক্তি অধিনিয়ম বিল, তাতে আপনারা সবাই মিলে একমত হয়ে আমরা আসুন সবাই এই বিলকে সমর্থন করি এবং আগামী দিনে আমাদের মাতৃজাতিকে সম্মান জানিয়ে তাদের ভবিষ্যতে সুনিশ্চিত করি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয় সহ সকলকে। আমি আজকের যে এই বিলটি নিয়ে আমি ক্ষুদ্র আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি এবং এই দিনটি আমাদের জন্য হয়তো স্মরণীয় হয়ে থাকবে একটি দিন। তা আমি আবারও সবাইকে সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার এই আলোচনা এখানে শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। ধন্যবাদ অনারেবল। স্পিকার স্যার, এখানে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে এখানে উত্থাপন করা হয়েছে। যাই হোক, নারী সংরক্ষণ বিল, এই বিলের বিরোধিতা কেউ করতে পারে না। এই বিল 2023 সালেই সর্বসম্মতভাবে সমস্ত রাজনৈতিক দল এই 23 সালে এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এখন নারীদের এই মর্যাদা আমাদের দেশে 14% নারী আমাদের পার্লামেন্টের ভেতরে রয়েছে, যেখানে আমরা দেখি যে পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে আমাদের ত্রিপুরার মতো ছোট্ট জনসংখ্যার দেশ বা এর থেকে একটু সামান্য বেশি জনসংখ্যার দেশ, তারাও পর্যন্ত অনেক বেশি নারীরা সেই পার্লামেন্টের ভেতরে সেখানের মধ্যে রয়েছে। আমি যদি বলি যে নিকারাগুয়া 55%, কিউবা সমাজতান্ত্রিক দেশ 57%, বলিভিয়া 51%, অ্যান্ডোরা, মেক্সিকো, আরবিয়ান কান্ট্রি 50% মহিলা সেখানের মধ্যে পার্লামেন্টের ভেতরে সেখানে রয়েছে। ইউরোপিয়ান, আফ্রিকান, ল্যাটিন আমেরিকা 23টা দেশ যেখানে 40% মহিলা আছে, তারা পার্লামেন্টের ভেতরে সেখানে রয়েছে। সুদান 46% মহিলা। আর এখন আমরা 50%-এর কথা আরে বলেন কি এই যে এনেছেন, এই জিনিসটা যে এনেছেন, তাহলে তো যত 2011 সেন্সাস আপনারা বলছেন এখানে 2011 সেন্সাস, আজকে যেটা আনলেন 2011 সেন্সাস, 2011 সেন্সাসের তালিকায় তো আমরা দেখলাম, আমি ধরো আপনি এখানে বিল এনেছেন, তো আই এম কনসার্ন ফর মাই স্টেট, আই এম কনসার্ন যে আমার সিট, আমার পপুলেশন বেড়েছে, আমার একটা এসটি সিট রিজার্ভ হবে, একটা এসসি রিজার্ভ হবে, একটা ওবিসির জন্য রিজার্ভ। আমি তো চাইবো আমাদের সিট আরো বেশি করে বাড়ুক এ রাজ্যে। তো কোথায় বাড়লো আমাদের রাজ্যে? হ্যাঁ, ও তাহলে এটা 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 কে করবে? এটা শুনুন একটা জিনিস সতেন বাবু, you are a veteran politician, you are a wise man, you know, but just to suppress my voice and seek the attention, divert the attention of the media and the people of the state, please don't resort to this sort of politics. আমার একটা আপনি এতটুকু বলুন আপনি আমাকে, you are very smart enough to divert the attention. The photo নষ্ট হয়ে যায়, আপনি you are mahir in that, I must appreciate you. 15 minute over. অধ্যক্ষ মহোদয়, এই যে উনি যে বললেন 2011 সেন্সাসের কথা, the small states, the southern states will be the greatest losers. সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে, সাদার্ন স্টেটের হতে হবে। আছে যেটা নর্থ ইস্ট আমরা পাবো। আপনি আমার এই বিলে কোন জায়গায় আমরা নর্থ ইস্টার্ন হলে বেনিফিট পাবো আপনি আমাকে দেখিয়ে দিন স্পিকারের মাধ্যমে। আই গো ডাউন মোস্ট রেসপেক্টফুলি, আপনার কথা আমি স্বীকার করি। আপনি দেখলেন না রিজার্ভেশন আমাদের, যেমন এসটি সিট আমাদের বেড়েছে, পপুলেশন না থাকা সত্ত্বেও বেড়েছে। এটা সিস্টেম, ইচ্ছা করলে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডু দি নিডফুল। না এটা পারবে না, ওটা হয়েছিল পিস অ্যাকর্ডের মাধ্যমে 17 থেকে 20 করা হয়েছিল কনস্টিটিউশন, সংবিধান সংশোধন করে। কিন্তু so far as delimitation of this constitution is concerned, that also আপনারা কেড়ে নিতে চাইছেন, ডিলিমিটেশন কমিশনের পাওয়ারটাও কেড়ে নিতে চাইছেন। सेंसस 815 प्लस 35 850, किस आधार पे आपने बोला है? अगर 2011 का सेंसस लोगे, इसका मतलब है पॉपुलेशन बेस, तो आपने पॉपुलेशन अभी तय नहीं हुआ, अभी कैसा 850 815 प्लस 35 यूनियन टेरिटरी, टोटल 856। आपने कहां से यह तय किया बताइए, কিভাবে তয় করলেন এটা? তার মানে this is the work to be done by the delimitation commission. Commission comprises of delimitation chairman, retired supreme court judge, আপনার চিফ ইলেকশন কমিশন কিংবা কোনো একজন কমিশনার, এটাকে 3 মেম্বার বডি, একটা কনস্টিটিউয়েন্ট ডিলিমিটেশন কমিশন, তারপর প্রত্যেক স্টেটে প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকে অ্যাসোসিয়েট মেম্বার হয় প্রত্যেকটি স্টেটের জন্য। ড্রাফট ওয়ার্কিং পেপার তৈরি করে এই ড্রাফট ওয়ার্কিং পেপার অ্যাসোসিয়েট মেম্বারদের দিয়ে দেওয়া হয়, তারা তখন এটা স্টাডি করে দেখে তারপর রিপোর্ট করে, এখানে ডিসকাশন হবে, বহুবার ডিসকাশন হয়। তাহলে এটা না করে কিছুই করলো না, 850 একটা ফিগার বলে দিল। এবং নট অনলি দ্যাট, আপনি জেনে আশ্চর্য হবেন অভিসন্ধিটা কি, রাজ্যসভার সিট বাড়ছে না। মানে কি, মোদি সাহেব
মোদি সাহেব প্লিজ, আরে বাবা मोदी साहब चाहছেন পরিষ্কার, ये बिलेর মধ্যে আছে। मोदी साहब चाहছেন কি, मेरे को राज्यसभा का समर्थन नहीं मिलता है ना, मैं हर कोई भी चीज में लोकसभा से पास करवा लूंगा। We do not require যখন কনস্টিটিউশন যৌথ মিটিং যখন হয় পার্লামেন্টে, যখন যৌথ হাউস আপার হাউস লোয়ার হাউস মিলে, মানে লোকসভা রাজ্যসভা মিলে, তখন যে কোনো ম্যাটার, whether right or wrong, whether pro people or anti people, pro people or anti people, they will get all the things passed. যে কোনো constitutional amendment pass করে নিতে পারবে, this is their attitude. इसलिए नारा था आपकी बार 400 पार, लेकिन शुक्र है भगवान की इनको वो पावर नहीं दिया, आम जनता ने इनको वो सुविधा नहीं दिया। बहुत खतरनाक चीज, নিজস্ব ব্যাখ্যা बहुत खतरनाक चीज है सर। माननीय अध्यक्ष महोदय, 73 সংক্ষিপ্ত করুন সঞ্জয়জি, সুদীপজি সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, সংক্ষিপ্ত করে নিতেছি। 1973 31টা এসটি আসছিল পার্লামেন্টে, এটা ফার্দার ডিলিমিটেশন পরপর এটা বাইরে 41টা হয়েছে। এসসি ছিল 77, 79। Why we are demanding a caste-based census is because of the fact that we want other backward class OBC তাদের জন্য, ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য এই রিজার্ভেশন লোকসভা এবং স্টেট বিধানসভাতে, লোকসভা সরি স্টেট বিধানসভাতে এই সিটগুলো রিজার্ভেশন থাকুক। Where is the, why are you opposing? এই কথাগুলো বলবে प्रधानमंत्री दाड़िए बोलबेन मेरे से बड़ा कोई ओबीसी है नहीं, आपसे बड़ा कोई ओबीसी नहीं है, आपके लिए तो बोल रहा हूं। तो ओबीसी निर्णय करे ओबीसी মহিলাদের জন্য যদি আমরা দাবি জানিয়ে থাকি, অন্যটা কথা করলাম আমরা তো কংগ্রেসি, তারা তো ইনিশিয়েটর অফ দিস বিল, উই হ্যাভ অলরেডি পাস দ্য বিল, সমর্থন দিয়েছি। 2023 সেপ্টেম্বর মাসে বিল পাস হয়েছে, কিন্তু কথায় কথায় পার্লামেন্টে নারাবাজি, কুশপুতলতা হয়ে গেলকার মহিলা মোর্চা কংগ্রেস ভবনের সামনে গিয়ে রাহুল গান্ধীর কুশপুতল পোড়ানো হলো। আরে ভাই क्यों ये झूठ का सहारा ले रहे हो? कांग्रेस तो इनिशिएटर, कांग्रेस सपोर्टेड दिस बिल, ভোট দিয়েছে বিলের পক্ষে। তাহলে এই ডিলিমিটেশন কথা না উল্লেখ করে আরো যে তিনটা যে উদ্দেশ্য আনা হয়েছে এইটা না করে তোমরা আপনারা বলছেন যে উমেন্স বিল কংগ্রেস বিরোধিতা করছে, বিরোধী দল বিরোধিতা করছে। কেন ये असत्य सहायता क्यों? मैं झूठ का सहारा मैं नहीं बोलूंगा, असत्य सहारा क्यों এই জিনিসগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলুন না। আপনারা জানেন ঘটনাটা কি, সবটাই জানেন, কিন্তু এমন ভাবে রেজুলেশন আনা হলো, টিভি ব্রেকিং আমি দেখলাম খেতে খেতে, মহিলা সংরক্ষণ বিল বিরোধিতা করলেন অমুক বিরোধীরা। अरे वहां कहां है भाई, हमने किया है? महिला संरक्षण बिल तो पास है, ये पास हो चुका है, अभी अमेंडमेंट कुछ लाए हो, अभी उसमें कुछ अमेंडमेंट लाए हो, उस अमेंडमेंट का विरोधिता हम लोग कर रहे हैं। क्योंकि এখন যদি চতুর্থ স্তম্ভ যদি আপনাদের কথা বুঝে না, এটা আমরা কি করব? তারা বুঝে, তারা তো আমাদের থেকে বেশি বুদ্ধিজীবী, তারা তো বুদ্ধিজীবী বেশি, তারা তো আপনাদের কথা, কারণ ওইখানে তো ওয়েস্ট বেঙ্গলে এবছর গিরু খুলবো, এটা আছিল জিরু, এটা বোধহয় খুলতে পারে, আর তার একটা মনে হয় না, তো এটা দেখা যাক। তো কাজে এই যে আজকে যেখানে সেশনটা ডাকা হইল, কে যেন বলছিল কত টাকা টুকার কথা, আচ্ছা বা বলুন 850 হইলে, জাস্ট বলবো ওয়াইজ ম্যান, 850 হইল 15% মন্ত্রিসভায় হইতে হইব, যারাই সরকারে দখল করব তাদের 15% মন্ত্রিসভা এক্সপেন্ডিচার কার, ট্যাক্স পেপার, জনসাধারণের ট্যাক্স পেয়ার, স্যালারি, পেনশন সবকিছু বলুন না। তাই বলছে অলমোস্ট 83%, এবং এই 83% ভোটারের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, দেখেছেন,
দেখবেন মহিলাদের বিশাল লাইন। ইট মিনস এই যে নির্বাচনটা হলো, জয় পরাজয়ের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা ছিল পুরুষদেরই মতো। The country is having almost 50% women, 40% মানে 50% of the population মহিলারা। You just see, আমার কাছে যা পরিসংখ্যান আছে, after BJP led government came to power in the center, 5% থেকে লোকসভাতে 15% প্রায় women মেম্বারের সংখ্যা বেড়েছে, from 5 to 15%. And PRS legislative research যেটা বলেছে, in most of the states, be it in Bihar, Tamil Nadu, Tripura, Assam, women representation is less than 10%. আমাদের এই হাউসে 60 members house, we have only 8 women members. I am a man, but আমি আজকে যে জিনিসটা বলছি এখানে, the motion moved by our government chief whip, উনি শুনছেন আমার বক্তব্য, আসলে we want to see 1/3 of this house occupied by the women. এটা মাথায় রেখে আপনি you should speak. আমাদের উদ্দেশ্যটা কি? We want to see 1/3 of the house filled by the women representative, যারা স্কুল চালাতে পারে, যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করতে পারে, যারা ব্যবসা করতে পারছে, যারা প্রফেসর, টিচিং ইত্যাদি ইনস্টিটিউশনে সাকসেসফুলি কাজ করতে পারছে। Why will not create space for them in politics? Why they can be part of in the highest level of decision making body in the country? যারা আমি আজকে শুনছিলাম আমাদের, he is also veteran politician. So far I remember, I saw the last delimitation commission in Tripura, also in India. Delimitation commission is chaired by someone retired Supreme Court judge. 2002 থেকে 2008 পর্যন্ত ডেলিমিটেশন কমিশন ছিল কুলদীপ সিং, যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন। হি ওয়াজ দি চেয়ারপারসন। এই 6 বছর, from 2000 to 2008, the Delimitation Commission of India worked to redefine the boundaries of Parliament as well as Assembly constituencies in India. এবং সেই সময় আমি এমএলএ ছিলাম। I also had an opportunity to represent some issues before the Delimitation Commission. আমি আমাদের সংসদীয় বিষয়ক মন্ত্রীর সাথে আলোচনা করছিলাম যে what was the base of census ত্রিপুরাতে যে সময় লাস্ট যে ডেলিমিটেশন হয়েছে, তার সেন্সাসের বেসটা কোন ইয়ারে ছিল? আই রিমেম্বার ইট ওয়াজ 2001। কারণ 20 তারিখ মার্চ 2008 দি ডেলিমিটেশন কমিশনের যে সুপারিশ, এটাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি তার উপর স্বাক্ষর করে বলেছে যে দিস উইল বি দি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজ ফর দি নেক্সট ইলেকশন। বাই দেন ত্রিপুরাতে ইলেকশন হয়ে গেছে, যার কারণে ডেলিমিটেশন কমিশনের যে সুপারিশ ত্রিপুরায় 2013 থেকে শুরু হয়। সো আমি যা বুঝি, দি ডিবেট which is going on in the country in different states, কি হচ্ছে, সরকারের বিরোধীরা যারা তারা বলছেন যে why don't you complete the census and do all this? আর সরকার কি বলছে, take 2011 as the base and then complete the reservation and delimitation. So simple. So I just want to tell in this house যে 2008 যদি আমরা
2001টাকে বেস করে যদি করতে পারি, what is the problem taking base as 2011 is my argument. কারণ দেখুন, একটা জিনিস তো সত্য যে আমি মহিলাদের সশক্তিকরণে আমি মহিলাদের পাশে থাকব, আপনি এটা কথা বলবেন, আর অন্য জায়গায় আপনি বলবেন যে না এখানে টেকনিক্যালি কিছু ত্রুটি আছে, আমি এটাকে সমর্থন করতে পারবো। অ্যাকচুয়াল সমর্থক তারাই হবে, আরে বেসটা হোক 1991 হোক 2001 সাল, মহিলাদের পাশে যদি থাকতে চান আপনি কেন ইয়েস বলছেন না? আগে পিছে তো হবেই। দিস ইজ মাই আর্গুমেন্ট। I as a minister, I as a member of this house, I will not consider কোন ডেটের উপর ভিত্তি করে মহিলা সংরক্ষণ হবে। I will not support this bill. I will support whichever is the base cut off year, সেই ইয়ারটাতেই হোক। We should be with the women bill. তবেই আমরা তাদের সশক্তিকরণ করতে পারব। You just see in Tripura, recently the concluded TTADC election, what was the voter turnout in Tripura? Almost 83%. এবং এই 83% ভোটারের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন দেখেছেন, দেখবেন মহিলাদের বিশাল লাইন। ইট মিনস এই যে নির্বাচনটা হলো, জয় পরাজয়ের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা ছিল পুরুষদেরই মতো। The country is having almost 50% women, 40% মানে 50% of the population মহিলারা। You just see, আমার কাছে যা পরিসংখ্যান আছে, after BJP led government came to power in the center, 5% থেকে লোকসভাতে 15% প্রায় women মেম্বারের সংখ্যা বেড়েছে, from 5 to 15%. And PRS legislative research যেটা বলেছে, in most of the states, be it in Bihar, Tamil Nadu, Tripura, Assam, women representation is less than 10%. আমাদের এই হাউসে 60 members house, we have only 8 women members. I am a man, but আমি আজকে যে জিনিসটা বলছি এখানে, the motion moved by our government chief whip, উনি শুনছেন আমার বক্তব্য, আসলে we want to see 1/3 of this house occupied by the women. এটা মাথায় রেখে আপনি you should speak. আমাদের উদ্দেশ্যটা কি? We want to see 1/3 of the house filled by the women representative, যারা স্কুল চালাতে পারে, যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করতে পারে, যারা ব্যবসা করতে পারছে, যারা প্রফেসর, টিচিং ইত্যাদি ইনস্টিটিউশনে সাকসেসফুলি কাজ করতে পারছে। Why will not create space for them in politics? Why they can be part of in the highest level of decision making body in the country? যারা আমি আজকে শুনছিলাম আমাদের, he is also veteran politician, the way he was talking today, শুনতে তো ভালো লাগে। When two politicians debate, both the politicians শুনতে খুব ভালো লাগে। Reservation in the house, এখানে 1/3 মহিলা রিপ্রেজেন্টেশন আমি দেখতে চাই। That should be the step. And you see, এখানে আমি যদি বলি, when it started, আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী নিশ্চয় আমাকে কারেকশন করবেন if I tell something. চলুন কিছু দেখি, who brought this reform forward? Union Law Minister Sri Arjun Ram Meghwal, যখন উনি আইন বিষয়ক মন্ত্রী হয়েছেন, on 19 September 2023 this bill was introduced.
And do you know the figure? লোকসভাতে 454 vote in the favor and against it, I don't know, I think it should be 214 votes in the favor and 0 in the against. 2 in the, yeah, 54 এবং 2টা against it ছিল, yeah, right. মানে কত ওভারওয়েলমিং সাপোর্ট ইন দি পার্লামেন্ট। এবং 28 তারিখ সেপ্টেম্বর 2023 আমাদের দেশের যিনি রাষ্ট্রপতিজি দ্রৌপদী মুর্মুজি, উনি এইটাকে অ্যাসেন্ট দিয়েছেন, অর্থাৎ স্বাক্ষর দিয়ে বলেছে যে ইয়েস, এটা আইন হবে। এবং ইফ আই রিমেম্বার, দি ফার্স্ট মুভ এই মহিলা রিজার্ভেশন বিলটাকে নিয়ে প্রথম যে অ্যাটেম্পটা হয়েছিল, ইট ওয়াজ ইন দি ইয়ার 1996, দেন ইট কেম ইন 1998, then it came again in 1999, 2002, 2003 and 2008. Fortunately in 2008 2008 যে বিলটা হলো, এটা 2010 রাজ্যসভায় পাস হয়েছে। রাজ্যসভায় যখন একটা বিল পাস হয়ে যায়, ইট ডাজ নট ডাই দেয়ার, কারণ রাজ্যসভার কিন্তু মেয়াদ থাকে না। somebody or the other they keeps on coming. লোকসভাতে কোনো বিল ইন্ট্রোডিউস হয়, ইফ ইট ডাজ নট গেট পাস, লোকসভার মেয়াদ শেষ হলে আবার ইন্ট্রোডিউস করতে হয়। দ্যাট ইজ হাউ আই থিঙ্ক ইট হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। এন্ড এটা আনার পর আই ওয়াজ ফলোইং কি হচ্ছে, দেশে কি চর্চা হচ্ছে। আমাদের এখানে যখন বলা হলো যে একদিন আমরা এটাকে সেশন ডেকে আলোচনা করে এটাকে আমরা সমর্থন করব, আমার কোনো বক্তব্য ছিল না। আমাদের খুব বরিষ্ঠ একজন সদস্য এই হাউসের শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় ছিলেন, ওনারও কিন্তু বক্তব্য ছিল না। হি ওয়াজ অনলি ডিমান্ডিং যে এটাকে বাড়িয়ে আরো কিছু আলোচনা করা যায় কিনা। ইভেন আই ফিল টুডে, আজকে এখানে যখন সদস্যদের বক্তব্য চলছিল, আই থট দ্যাট দিস সেশন, যারা স্কুল, কলেজ, ফার্ম, মার্কেটস, হসপিটাল, অফিসেস এবং যারা বাড়ি করে এজ এ হাউস ওয়াইফ কাজ করছেন, আমাদের ইন্ডিজেনাস ওমেন যারা পাহাড়ে আমাদের হয়ে প্রচার করছেন, আমাদেরকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আইনটা আপনাদের জন্য, দিস ইজ ইয়োর রাইটফুল প্লেস, এটা আপনাদের অধিকার, এই অধিকার আপনাদের পেতেই হবে। পলিসিস নিডস ইয়োর এক্সপেরিয়েন্স, গভর্নেন্স নিডস ইয়োর ডিসিপ্লিন, ডেমোক্রেসি নিডস ইয়োর ভয়েস। এবং অ্যাসেম্বলি, পার্লামেন্ট এটা শুধু কতিপয় ব্যক্তির জন্য হতে পারে না, দিস অলসো হ্যাভ টু বি রিপ্রেজেন্টেড ইকুয়ালি by the women representative in our country and as well as in this state. আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। ডেমোক্রেসি শেষে একটা কথাই বলবো, যে ডেমোক্রেসি cannot be complete when women only vote. মহিলারা শুধু ভোট দান করবেন, এইটা দিয়ে কিন্তু গণতন্ত্র এটা কমপ্লিট হতে পারে না। Democracy becomes complete when women also lead. মহিলারা যখন নেতৃত্ব দেবে বা দেবেন, তখনই কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সেটা কমপ্লিট হবে। And reservation for women is not a concession. Please remember, it is not concession. It is the correction of democratic deficit. ডেমোক্রেসিতে যা যা ঘাটতি ছিল, এই ঘাটতিটার ডেফিসিটটা আমরা কারেকশন করতে চেষ্টা করছি। Those who delayed it for 30 years should not lecture those who finally delivered it. এবং আমি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই বিলটা পাশ করার জন্য যে উনি মহতি উদ্যোগ নিয়েছেন। এবং এই কয়েকটি কথা বলে এই মোশনটাকে সমর্থন করে মহিলা রিজার্ভেশন এটা হোক ভারতবর্ষে এবং আমাদের এই রাজ্যে,
এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ত্রিপুরা, জয় নারী শক্তি, জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অনারেবল মিনিস্টার। এখন বলুন না, তাই বলছিলেন, কে যেন বলছিলেন, গোপালবাবু বলছিলেন বোধহয়, যে সত্যিকার ইচ্ছা থাকলে আপনি আনুন না, যে আমাদের 2029 में हमको चाहिए रिजर्वेशन, मतलब ये इंप्लीमेंट होना है, এর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন কি আনবেন, আনুন, কংগ্রেসের সাপোর্ট। আমার কথা হচ্ছে 2029 আপনারা এখন বলার চেষ্টা করছেন ডিলিমিটেশন চাইছে, আরে এটা তো 26 অব্দি ফ্রিজ 82nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটা 82nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা আছে, এবং বলছে এই সেন্সাসের পর তোমরা ডিলিমিট করে করবে। তো এখন রাখুন রাখুন, আপনি লেট ইট কন্টিনিউ, এটা একটা কন্টিনিউ। এখন मोदी साहब पार्लियामेंट के आनुक, अभी जो हमने महिला संरक्षण बिल पास किया है, अभी 29 पे कैसे इसको लागू किया जाए वो बिल लेके आइए, हम ओपोजिशन पूरा पूरा समर्थन करेगा। लेकिन इसको आपने खुद डिले डीलिंग का प्रोसेस रखा है, क्योंकि 29 में आप लोग नहीं चाहते हो, 29 में आप लोग नहीं चाहते, क्यों? इसलिए 29 में ये लोग नहीं, आप लोग नहीं चाहते हो क्योंकि डिलिमिटेशन का, सेंसस का, सब छोड़िए, सेंसस का तो आप 2011 ही बोला, डिलिमिटेशन प्रोसेस 2002 में शुरू हुआ, 6.5 साल लगा। আর আমাদের 2003 থেকে শুরু হয়েছিল, আমাদের ইমপ্লিমেন্ট কবে হয়েছে? 2011। কত বছর লাগলো? 9 বছর লাগলো এই প্রবলেম, এই জিনিসটা প্রক্রিয়া শেষ করতে হবে। তাহলে সংশোধনী আনুন, যাদের মহিলা রিজার্ভেশনটা পার্লামেন্টে আমাদের রাজ্যে 28-এ আমরা যেন এই মহিলা রিজার্ভেশন বিল এই রাজ্যে 33% আমরা করতে পারি, এবং 29-এ পার্লামেন্টের জন্য আমাদের 33% করতে পারি। আনুন না, উই অপোজিশন 100% উইল গ্যারান্টি and উইল সাপোর্ট ইউ। ওয়াই এই জিনিসগুলো কি আছে আছে করলেন, আমরা সমর্থন করলো সবাই, কি তো ওই বইটা দিয়া এটা কি হইব? ঠিক আছে, আবার পার্লামেন্টে না 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 আসিব, রিইন্ট্রোডিউস, এই জন্য তো আপনাদের যেন চিন্তাধারা যেটা আছে এটা যেন একটু শুদ্ধভাবে যেন আসে, আপনাদের গড় যেন আপনাদেরকে একটু গড় যত আপনাদের একটু সুবুদ্ধি আপনাদের যাতে আসে, সুবুদ্ধি আছে বলে আপনার এই বিলে আমরা রাস্তা দেখাচ্ছি আপনাদের। উই ওয়ান্ট 29 ইমপ্লিমেন্ট করুন, উই পার্লামেন্টে উই ওয়ান্ট 28 ইমপ্লিমেন্ট করুন। এখন মোদি সাহেব করবে নেই মেরা ইয়া খাস দোস্ত, ये लोग मेरा चला এরা সব পড়ে যাবে, তাকে সিট বাড়াও, সিট বাড়া কে করো, हमको कोई आपत्ति नहीं। আর আমরা বলছি, কংগ্রেস বলছে এক্সিস্টিং 60 এর মধ্যে করুন 33%, উই সাপোর্ট। এক্সিস্টিং 543 এর মধ্যে করুন, উই সাপোর্ট। কেন স্পেস দিতে চান না মহিলাদের? মহিলাদের মায়া কান্না ছাড়ুন, সত্যটা ফেস করুন, স্বীকার করুন, এবং মানুষের দৃষ্টি অন্যত্র ঘোরানোর চেষ্টা করবেন না। ঠিক আছে, ঠিক আছে, মানুষের দৃষ্টি সত্য বক্তব্য রেখে দৃষ্টি আকর্ষণ করাবেন না। আমি শেষ করছি, কনক্লুড করছি। মাননীয়, এখানে অনেকজন বলেছেন, অনেকজন বলেছে, আমি কারো মনে আঘাত দিতে চাই না, কিন্তু ইলেকশন কমিশনের যে এফিডেভিট যে দাখিল করেছে, 25 মিনিট এমপি আর এমএলএ 44 জন বর্তমানে বিজেপির যারা যৌন অপরাধের সঙ্গে জড়িত, গোয়া বিজেপি কাউন্সিলর ছেলে নাবালিকার মেয়ে যৌন নির্যাতন করে, মহিলা সুদীপ জি, সুদীপ জি, অঙ্কিতা ভান্ডারী, সিং, সাথে করবেন না, নাই নাই লাগাবেন না, নেই নেই, যা বলা শুরুতে বলেছেন সংবিধান বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, এটাকে কোনো মতে লাইভ করা উচিত না। না এটা নেই নেই নেই, এটা না, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপরে না সুদীপ জি, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপর নেই, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপর রাখবেন, নেই বিষয়ের উপর রাখেন, বিষয়ের উপর রাখেন। স্যার এগুলি যা বলা হয়েছে এগুলি এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে সুন্দরভাবে আলোচনা চলছে, এটা মধ্যে কোনো মতেই এই মোশনের বাইরে যেগুলো হবে এটা এখানে যাবে না। তাহলে অন্যরা যে বললো এগুলো আপনি করলেন না কেন?
না এরকম কিছুই বলেনি, বাইরে কিছু বলেনি, কিছু বলেনি, বাইরে কেউ কিছু বলেনি। আপনি আপনার কাছে উইথ ফোল্ডেড হ্যান্ডস আই ফিল ফুল কনসিয়াস, আপনি পুরোটা ক্যাসেট শুনবেন কে কি বলছে না বলছে। করেন পছন্দ ছেড়ে কে কি বলছেন আপনি শুনবেন দয়া করে। আমার বক্তব্য হলো স্যার, যদি এখানে রতন বাবু এখানে কি হ্যাঁ যৌন বিষয় নিয়ে আলোচনা করব? এটাই না, আপনি শুধু একটা শব্দ শুনে লাফ দিয়ে উঠেছেন। না আমার বক্তব্য হচ্ছে এগুলি আমি আমার না, এটা হচ্ছে এটা নেকি কান্না করছে, এগুলি আসল তাদের জানা দরকার নেই আপনাকে কি রবাইয়া মহিলাদের প্রতি এই জিনিস তার জন্য বিরুদ্ধে বলুক, সেন্টার ইস্যুতে বলুক, জেফ্রি অ্যাক্সিডেন্টের কথা বললে বাইক বন্ধ করে দেবেন, আওয়াজ বন্ধ করে দেবেন, এগুলো তো হবে না, শুনতে হবে আপনাকে রবাইয়া। তো কার নাম আপনি কি আমুসকা শুননা পড়েগা, क्यों नहीं सुन रहे आप लोग? ठीक नहीं करो स्पीकर सर, আপনি কারো অন্য কারো অঙ্গুলি হলে আপনি রায় দেবেন আধা ঘন্টার আমি পুলিশ শব্দ ইউজ করিনি জান পার্লামেন্টে চলো ইজ নট এন আন পার্লামেন্ট। আবার বলার লোক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্যাট টাইম। আর আপনি ইউ আর এ ওয়াইজ ম্যান, আপনার এই চেয়ারে বসে আপনার মর্যাদা যেন না ঘটে সেটা সুনিশ্চিত করবেন। কার অঙ্গুলের হেরনে প্রশ্নই ওঠে না, আপনি মোশনের উপর রাখুন, এটা অন্যভাবে ডাইভার্ট করবেন না, করবেন না। পরবর্তী আলোচনায় রাখবেন অনারেবল মেম্বার স্বপ্না দেববর্মা মাঝি। সুদান 46% মহিলা, আর এখন আমরা 50% কথাও বলছি না, 1/3 মহিলার জন্য আমরা এখন চিৎকার করতে হচ্ছে। সারা দেশের ব্যাপারে নিজেদের মধ্যে অনৈক্য সেখানের মধ্যে তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে 2023 সালে এটা চালু হয়ে গেল, 23 সালে এটা আলোচিত হলো, সর্বসম্মতভাবে ক্লিন চেক দেওয়া হলো মোদিজিকে যে নারী সংরক্ষণ চালু হোক। তাহলে এটা অসুবিধাটা কি? আজকে বিতর্ক বা আলোচনার প্রশ্ন সেখানের মধ্যে আসছে কেন? এটা দিয়ে দেওয়াই হয়েছে, কালকেই চালু হোক না 1/3, তাতে তো আপত্তি সেখানের মধ্যে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিলের সঙ্গে যুক্ত করে অন্যান্য বিষয় ঢুকিয়ে দিয়ে সেটা যদি প্লেস করা হয় তাহলে এটা নিয়ে স্বাভাবিকভাবে আপত্তি সেখানের মধ্যে থাকতেই পারে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তার অভিমত সেখানে দিয়েছে। আমরা এখানে যেমন আলোচনা করছি, পার্লামেন্টের মধ্যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা সেখানে রয়েছেন, সমস্ত রাজনৈতিক দলগুলো তারা রয়েছে, তারাই তো আলোচনা করে এই বিলটাকে প্রত্যাখ্যান সেখানের মধ্যে করেছে। তাহলে সেই বিলটা নিয়ে আবার এখানের মধ্যে আমাদের আলোচনার প্রশ্নটা কি? আমি বলবো 2023 সালে যে বিল পাস হয়েছে সমস্ত রাজনৈতিক দলের আলোচনা ক্রমে, সেই বিল আগামী কাল থেকেই নরেন্দ্র মোদী কার্যকর করুক, আমরা দুহাত তুলে সমর্থন জানাবো, হাতের তালি দিয়ে আমরা সেখানের মধ্যে সমর্থন জানাবো। এখন আমার যদি দুরভিসন্ধি থাকে সেই বিল কার্যকর করার, আমি তার সঙ্গে বুঝে দিয়েছি অনেকগুলো বিষয় সেখানের মধ্যে আপনারা দেখেছেন যে তার সঙ্গে যুক্ত করা হয়েছে লোকসভায় আসন পুনর্বিন্যাস, 2 কেন্দ্রীয় শাসিত রাজ্যের আসন বৃদ্ধি, 3 850 লোকসভার আসন করার বিষয়। তো জনগণনা হোক, আবার শুরু হয়েছে, জনগণনা শেষ হোক, তারপরে 850 আসন হবে, তার ভিত্তিতে হবে, তখন আবার ভাবনা হবে। কিন্তু এখন যে জনগণনার ভিত্তিতে যেটা পার্লামেন্টের ভেতরে পাস হলো, আমি কেন সেটা কার্যকর না করে এখন অন্য কোনো বিষয়গুলোকে যুক্ত করে দিয়ে আমি কেন সেটা করতে যাচ্ছি? তাহলে এই জায়গাতে আমার কোনো দুরভিসন্ধি সেখানের মধ্যে আছে। আমি এক কথায় স্পষ্টভাবে বলতে চাই, আমরা যারা বামপন্থী, আমরা যারা কমিউনিস্ট, আমরা নারী সংরক্ষণ বিলের জন্য আগেও লড়াই করেছি, এখনো আমরা বলতে চাই এই বিল সেখানে কার্যকর হোক। আপনার এটা মনে আছে জ্যোতি বসুর কথা, যিনি পঞ্চায়েত ব্যবস্থা সেখানের মধ্যে প্রথম ভারতবর্ষের মধ্যে জনগণের পঞ্চায়েত সেখানের মধ্যে চালু করেছিলেন, এবং শুধু তাই না, সেখানে সংরক্ষণ চালু হয়েছিল, কেরালাতেও হয়েছে, ত্রিপুরাতেও হয়েছে। আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারে এলো, তখন কেন মহিলা সংরক্ষণ বিলটা সেখানে কার্যকর করলেন না? এইভাবে ঝুলিয়ে রাখা হলো। 16 সালে আলোচিত হয়েছে, সমলবাবু বলেছে, 17 সালে প্রস্তাব এসছে, 18 সালে প্রস্তাব এসছে, করা হয়নি, ঝুলিয়ে দেওয়া। 2023 সালে এসে ক্লিন চেক দেওয়া হলো, সমস্ত রাজনৈতিক দল দিয়েছে। আমি বলবো যে 2023 সালের সিদ্ধান্তের যেটা সংশোধনী সেখানে এসেছে, যেটা পাস হয়েছে, এই বিলটাকে সরাসরি সেখানে কার্যকর করা হোক, এতে কোনো ধরনের আপত্তি সেখানের মধ্যে নেই।
তার সঙ্গে যেগুলোকে যুক্ত করে দিয়ে এই বিলটাকে ঘোলাটে করে দিয়ে সেই বিলটাকে পাস না করার জন্য বলা হচ্ছে, এটা আমরা ঐক্যবদ্ধ, আমরা একমত সেখানের মধ্যে নই। দ্বিতীয়ত হচ্ছে ডিলিমিটেশন তার সঙ্গে যুক্ত করা হয়েছে। কি সম্পর্ক? নারী সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশনের কি সম্পর্ক? ডিলিমিটেশন হবে তখন দেখা যাবে কি হবে, কিন্তু নারী সংরক্ষণ বিল আমি তার জন্য আটকে রাখবো, তার সঙ্গে ডিলিমিটেশন ঢুকিয়ে দেব, এটার জন্য তো বিতর্ক তৈরি হয়েছে। আজকে দক্ষিণ ভারত, তার জনসংখ্যা কম, এটা কি তাদের অপরাধ? তারা জন্ম নিয়ন্ত্রণ করেছে। দক্ষিণ ভারতে জন্ম নিয়ন্ত্রণ করার ফলে তাদের জনসংখ্যা কম, সেই অনুসারে তাদের আসন সংখ্যা সেখানে কম। তো তাহলে পরে যারা জন্ম নিয়ন্ত্রণ করেননি, আজকে বিহার বলেন, উত্তরপ্রদেশ বলেন, বিভিন্ন জায়গায়, সেই জন্য তাদের জনসংখ্যা বেশি আর সেখান থেকে তারা আসন হবে, এই বিতর্কই তো আজকে তৈরি হয়েছে। এখন এই বিতর্কটাকে আমি নারী সংরক্ষণ বিলের সঙ্গে যুক্ত করে কেন দেব? এটা যুক্ত না করলে তো ভারতবর্ষের 23-এর যেটা পাস হয়েছে আমি সেটার মূলে সেখানের মধ্যে কার্যকর সেখানে করতে পারি। কাজেই এই জায়গাটাতে আমার মনে হয় কোনো বিতর্ক সেখানে চলে না। শুধু নারী সংরক্ষণ বিল সংক্রান্ত যে বিষয়, যেটাতে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ সেখানের মধ্যে হয়েছে, সেই বিল কার্যকর করে মোদী সরকার সেখানের মধ্যে দেখাক, এটাকে ঘুরিয়ে অন্যভাবে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা সেখানে করাটা আমার মনে হয় সেখানের মধ্যে ঠিক নয়। আমাদের সংসদের ভেতরে আপনারা দেখেছেন বিজেপি 300 আসন নিয়ে 303 আসন নিয়ে জয়যুক্ত হওয়ার পর 3টা গুরুত্বপূর্ণ বিল সেখানে কার্যকর করেছে। এর মধ্যে দুটো হচ্ছে কি, 4টি শ্রমিক বিরোধী শ্রম কোড এটা চালু হয়েছে, 3টি কৃষক বিরোধী আইন এটা পাশ করিয়ে নিয়েছেন সেখানে। তাহলে পরে আমি এই ধরনের বিলগুলো যদি পাস করাতে পারি, তাহলে নারীদের সাথে সেই বিলটা যেটা পাস হলো সেটা কেন কার্যকর হবে না? এই দুটো বিল যদি কার্যকর করার জন্য আমি উদ্যোগ নিতে পারি, তাহলে নারীদের যে বিলটা সেই বিলটাকে আমি কার্যকর না করে এখন সেটাকে ডিলে করে আমি কেন সেখানে বলবো যে জনগণনার আবার 800 কত আসন হবে তারপরে সেখানে মধ্যে করব? আরে ছেলে জন্মাবে না মেয়ে জন্মাবে এখনো ঠিক নেই, আমি এখন থেকে নাম রাখা শুরু করছি। আরে 23 সালের যেটা সিদ্ধান্ত হয়েছে সেই মূলে সেখানের মধ্যে করা হবে। লাস্টে আমি সেখানের মধ্যে বলবো 2014 সালে এই যে বিলটা সেখানের মধ্যে পাস হয়েছে এবং এর পরবর্তী সময়ে যে বিতর্কিত বিল আবার উত্থাপন করে যেটাকে পার্লামেন্টের ভেতরে সেখানের মধ্যে এই বিল পাস হলো না, আমাদের বিধানসভা কি রাইট আছে সেই বিলকে পাস করানোর জন্য কোনো উদ্যোগ সেখানে নেওয়ার জন্য? এটা তো পার্লামেন্টের বিষয়, পার্লামেন্টে সেখানে শেষ হয়ে গেছে। নারী সংক্রান্ত যে বিল আলোচনার মধ্যে এসছে সেটা তো অলরেডি সেখানে পাস হয়েছে, তা কার্যকরী হতে পারে, তাতে কোনো আপত্তি সেখানে নেই। তাহলে আজকে এই বিলটা এখানের মধ্যে এলো কিসের ভিত্তিতে? পার্লামেন্টের কে অবমাননা করা? আমি পারি সেটা? একটা বিধানসভা আমি কি পারি? পার্লামেন্ট যেই বিষয়টাকে নাকচ করে দিল, আমি বিধানসভা সেই বিলটা নিয়ে আমি আলোচনা করতে পারি না সেখানে। দুই হচ্ছে, একটা পার্লামেন্টের ভেতরে যখন সরকার পরাস্ত হয় তখন সেই সরকারের উচিত পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার জনগণের রায় সেখানের মধ্যে নেওয়া। এটাই সাধারণত হয় যে আমার সরকার, আমি দেশ চালাচ্ছি, অথচ আমি আমার বিল পাস করতে পারলাম না, তখন একটা সরকার নৈতিকভাবে পদত্যাগ করে নতুনভাবে জনগণের রায় সেখানে মধ্যে নেয়। এটাই হওয়া উচিত আমার মনে হয়। আজকে এটাই প্লিজ 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 একটা জিনিস মিসব্রিফ করবেন না, সাংবাদিকরাও আছে, মানুষও আছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিন্তু 2/3 পায়নি। বিলের পক্ষে যেটা 26-এ করেছে, বিলের পক্ষে 298, ওইদিকে 230 মেজরিটি ভোট দিয়েছে, কিন্তু 2/3 লাগে। সব বিলের 2/3 লাগে না, যখন সংবিধান সংশোধন হবে তখন 2/3 লাগবে। এই কথাটা মাথায় রেখে বক্তব্য আরম্ভ করুন। দীপঙ্করজি সংক্ষিপ্ত করতে সংক্ষিপ্তই আমার 2 লাইন। আমার কথা হচ্ছে, যেটা নারী সংরক্ষণ সংক্রান্ত বিলের সঙ্গে অন্য কোনো বিষয় ঢুকিয়ে দিয়ে জটিলতা তৈরি করে তাকে লেংদি করার কোনো অর্থ হয় না। কাজেই যেটাকে এইভাবে তোলা হয়েছে পার্লামেন্টের ভেতরে, সেটাকে তোলা না করে 23 সালের যে গ্রিন চেকটা দেওয়া হলো তার ভিত্তিতে নরেন্দ্র মোদীজি এটা আগামীকাল থেকে চালু করতে পারেন, ইচ্ছা করলে পরে সেটা করুক, এবং সেটা 30% কেন, এটা 50% করুক। ত্রিপুরাতে 50% করে আমরা দেখিয়েছি, কাজে এটা 50% করে
নরেন্দ্র মোদীজি দেখা আবার আমার দাঁড়াতে হলো স্যার, কেন মধ্যে নেই? এটা পয়েন্ট অর্ডার স্যার। স্যার উনি বলছেন 2023-এর যে বিলটা পাস হয়েছে যে এটা ইচ্ছা করলে এখন চালু হতে পারে। আমি বলছি অ্যাবসলিউট নো, কারণ বলে দিয়েছে বিলে যে আগামী যে সেন্সাস হবে সেই সেন্সাসের পরে কার্যকর হবে। কালকে থেকে কিভাবে আরম্ভ করবে? এই জন্য অ্যামেন্ডমেন্ট তাড়াতাড়ি করা, মিসগাইড করবেন না প্লিজ। ঠিক আছে, আমার বক্তব্য তো আমি এটা রাখলাম যে ঠিক আছে, জটিলতা তৈরি না করে, হ্যাঁ, জটিলতা ঠিক আছে, তৈরি ঠিক না আছে। করে নারী সংরক্ষণ বিলের পক্ষে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, ঠিক আছে, সমস্ত। বহুত বহুত ধন্যবাদ। এবং এই বিল হ্যাঁ, অন্য বিল তার সঙ্গে যুক্ত না করে তাকে কার্যকর করা হোক। ধন্যবাদ। এখন বিলটার উপর আলোচনা করবেন, মোশনের উপর আলোচনা করবেন, নারী শক্তি বন্ধন অধিনিয়মের মোশনের উপর আলোচনা করবেন অনারেবল মেম্বার বিনয় ভূষণ দাসজি। অনারেবল স্পিকার স্যার, আমাদের অনারেবল চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহারা তারা তাদের ভিউ পয়েন্ট রাখতে আজকে সেই জায়গায় ন্যাশনাল মিডিয়াগুলো নেই। ন্যাশনাল মিডিয়া স্বাভাবিকভাবেই শাসককে তুষ্ট রাখার জন্য শাসক যে অসত্য বক্তব্যগুলো পেশ করছেন এটা হাইলাইটেড করেই মানুষকে বিভ্রান্ত করার একটা ফন্দি এখানে আনা হয়েছে এবং এই মোশনটা সেই লক্ষ্যেই এখানে আনা হয়েছে। আমি দুঃখিত, কংগ্রেস যেটা শুরুয়াত করলো এই পার্লামেন্টে এবং বিধানসভায় 33% রিজার্ভেশনের হোতা, সবকিছু ইনিশিয়েটর, সবকিছু কংগ্রেস। আপনি পারমিশন দেবেন না, কিন্তু দেন যদি কংগ্রেস যখন এই আইন মুভ করেছিল বিজেপির নেতৃত্বের, আমি পারমিশন দেবেন কি স্যার? যোগী আদিত্যনাথের স্টেটমেন্ট সহ অন রেকর্ড কি কি বলেছে আমি বাজিয়ে শোনাতে চাই। একটু পারমিশন দিন স্যার। না না, এটা সিস্টেম নেই, আপনি বক্তব্য রাখুন। কারণ তখনকার বিজেপি, যোগী আদিত্যনাথ, অরুণ জেটলিরা, সুষমা স্বরাজরা কি বলছিলেন যদি সুযোগ দিতেন আমি শুনে দিতে পারতাম। সরাসরি এই মহিলা রিজার্ভেশন বিল সম্পর্কে ঘোরতর আপত্তি দিয়েছেন। আই ক্যান প্রুভ ইট ইন দ্য ফ্লোর অফ দ্য হাউস। আমি সে রাস্তায় যাব না, ভুল করতেই পারে, সংশোধনী হয়েছে, তারাও চাইছে, এবং সে কারণেই অপোজিশন, শাসক সবাই মিলেই পার্লামেন্টের মধ্যে সেপ্টেম্বর 2023-এ এই 33% মহিলা রিজার্ভেশন বিল এটা আইনে পরিণত হয়, পাশ হয়। স্যার দুঃখ লাগে, হাউ সিনসিয়ার দেয়ার। কবে? সেপ্টেম্বর 2023। এটা নোটিফিকেশন এলো কবে সরকারি ভাবে? 16 এপ্রিল 2026 অফিসিয়াল নোটিফিকেশন। অফিসিয়াল নোটিফিকেশন যে সেপ্টেম্বর 2023-এ যে মহিলা বিল আমরা পাস করালাম, পাস হলো পার্লামেন্টে, সরকার চুপটি মেরে বসে রয়েছে। এখন এই 131st অ্যামেন্ডমেন্ট বিল আনার দিন আগের দিন রাত্রিবেলা সেটা স্বাক্ষর করা হয়, অফিসিয়াল নোটিফিকেশন হিসেবে বের করা হয়। ইট স্পিক্স যে কতটা আন্তরিক ভারতীয় জনতা পার্টি এই বিল সম্পর্কে এবং তাদের মানসা কি এটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। হাউএভার পলিটিক্স করতে এসছে, পলিটিক্সই করবে। দুঃখ হয় মহিলাদের আঁচলে মুখ ঢেকে রাজনৈতিক শিকার করার লক্ষ্যে এই ডিলিমিটেশনটা একটা এখানে আনা হয়েছে। উদ্দেশ্যটা কি? তা আমরা জানেন উনি যে, বা একটু পেছনে না গেলে স্যার বুঝবেন না অনেক, হয়তো বা বুঝলেও এটা আসলটা
বলবেন না, জানেন না ঠিক তা না, জানেন স্যার লোকসভা তো এরকম ছিল না। আজকে 543 লোকসভা স্টার্টেড অফ উইথ 489 সিটস। ডিলিমিটেশন সেন্সাস হলো, ডিলিমিটেশন হলো, সিট বেড়েছে 489 থেকে 494 হলো। আবার 10 বছর বাদে আবার সেন্সাস হয়েছে, আবার ডিলিমিটেশন হয়েছে, 513 হলো, আবার সেন্সাস হলো। আমি 51 সাল থেকে 1951, 71, 61, 71, 81, 91, 2001, 2011, 2021 এ হয়নি, অবভিয়াসলি রিজন ইজ কোভিড। কিন্তু 22-23 কোনো কোভিড ছিল না, করতে পারতো, সেটা করলো না। তাহলে এই 543 এমনিতে আসেনি। বলছি জায়গাটা আর্টিকেল 81 আর আর্টিকেল 82 অফ দ্য কনস্টিটিউশন। আমি জাস্ট মাননীয় সভ্যদের এবং আপনার মাধ্যমে ত্রিপুরাবাসীকে আমি বলতে চাই, আর্টিকেল 81 স্ক্র্যাপ করেছে বর্তমানে? না। আর্টিকেল 81 কি বলে? কম্পোজিশন অফ লোকসভা, মূলত বিষয়বস্তু। It mandates population-based seat allocation and ensures uniform representation ratio within states. It was Article 81. Article 82 কি বলে? Readjustment after each census. এই রিঅ্যাডজাস্টমেন্ট করো, প্রত্যেকটি সেন্সাস পরে রিঅ্যাডজাস্টমেন্ট। আর্টিকেল 81 এবং আর্টিকেল 82 whether it has been repealed? No. তা রিপিল না করে আর্টিকেল সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টে রিপিল না করে আমি এমন কোন আইন আনবো না যেটা এই আর্টিকেল গুলোকে হিট করবে, ক্রস করবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই 1971 সেন্সাসের পরে 73 সালে যখন এটা 543 হলো, আসন সংখ্যাটা বেড়ে, তখন 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে টিল 2001। এই 543 2001 অবধি ফ্রিজ করে দেওয়া হয়েছে, কারণ 71 এর পরে 81 সেন্সাস হবে, আবার ইয়ে হবে। ওই পার্লামেন্টের সিট আসনগুলো একদম সিল করে রাখা হয়েছে, ফ্রোজেন। তারপর এটা ইন্দিরা গান্ধীর সময়। তারপর ইন দ্য ইয়ার 2002 আমাদের মাননীয় লেট প্রাইম মিনিস্টার শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী 84th অ্যামেন্ডমেন্ট 2002 সালে এটাকে বলছে যে এই আসন সংখ্যা যেটা ডিলিমিটেশন পার্লামেন্টের মধ্যে করা, পোস্টপোন বাই 25 years till 2026, 2026 সাল পর্যন্ত এটা পোস্টপোন করে দেওয়া হলো। কেন? উইথ দ্য সোল রিজন, তখন উইথ দ্য সোল রিজন অফ পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.